শঙ্কর ঘোষ বাম ছেড়ে বিজেপিতে যোগদান এবং তার গ্রাফটা ঊর্ধ্বগামী, এই বিষয় নিয়ে ঈর্ষার শিকার। আমার মনে হয় কাজ করতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে, সেগুলো সহজভাবে গ্রহণ করা। উত্তেজিত হয়ে গেলেই মুশকিল। জেল লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, আর্থিক অর্থনৈতিক বৈষম্য। রামের লড়াইটা ছিল ধর্মের হয়ে অধর্মের বিরুদ্ধে। মেয়র সাহেবের প্রসঙ্গে ব্যাড বয় এই কথাটাকে তাকে কোট আনকোট করে ব্যবহার করতে দেখা যায় আপনার প্রসঙ্গে। শঙ্করকে আমি জিজ্ঞেস করতে চাই, শঙ্কর কি সত্যি ব্যাড বয়? রাজনীতিতে দুষ্টুমি করি না, মজা করতে ভালোবাসি। কারণ শঙ্কর সম্পর্কে সব থেকে বড় হচ্ছে আমি সবসময় হাসতে থাকি বলে সেটা অনেকের ক্ষেত্রেই সেটা এক ধরনের যন্ত্রণা। রাজ্য পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুটোকেই বর্জন করতে হবে, একে অপরের পরিপূরক। শুভেন্দু অধিকারী না দিলীপ? ভারতীয় জনতা পার্টি। গৌতম দেব না অশোক ভট্টাচার্য? অশোকদাকে আমি ভালোবাসি, অশোকদাকে আমি শ্রদ্ধা করি, যদিও তার বিভিন্ন মন্তব্য মাঝে মাঝে একটু অবাক হয়। তবে এখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়া আমার সাজে না। ছাত্র জীবনে রাজনীতিতে প্রবেশ, সেখান থেকেই কাউন্সিলর থেকে মেয়র পরিষদ, বিধায়ক থেকে বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতকের ভূমিকা পালন করেছেন তিনি। শিরোনাম তার পিছু না তিনি শিরোনামের পিছু, তা নিয়ে দ্বিমত থাকলেও তাকে উপেক্ষা করার জো নেই। কথা বলেন তিনি চমৎকার। নমস্কার, আজ তাক বাংলায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি পার্থ। এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলবো বা যার সাথে দেখা করতে এসেছি, তিনি উত্তরবঙ্গ তো রয়েইছে, রাজ্য বিধানসভা তথা রাজ্য রাজনীতির অন্যতম মুখ। আমরা তার বাড়ির সামনে একেবারে রয়েছেন এবং তিনি কিন্তু এভাবেই সবসময় চলাফেরা করতে ভালোবাসেন। নমস্কার শঙ্করবাবু, আজ তাক বাংলায় আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই যেই প্রশ্নটা আমি করব সেটা ব্যক্তি সম্পর্কে। বিরোধীদের নানান সময় একটা জিনিসকে বারবার উত্থাপন করতে দেখা যায়, শঙ্করের শরীরে যে ট্যাটুটি রয়েছে সেটি নিয়ে কি করবে, সেটি নিয়ে সে কি ভাবে।
ব্যক্তি সংকর এই বিষয়টাকে কিভাবে নেয়? প্রথমত বলি 2021-এর পর থেকে এটা 2026, এখনো শঙ্করের যদি সমালোচনা করতে হয় তাহলে সমালোচনা করতে গিয়ে আমি আর্থিকভাবে দুর্নীতি করেছি, ক্ষমতার অপব্যবহার করেছি, খারাপ ব্যবহার করেছি, কারোর সাথে গন্ডগোল করেছি, এগুলো বলতে পারেন ট্যাটু নিয়ে বল। এটা তো এক ধরনের সার্টিফিকেট। না, ব্যক্তি আর সংকর দু এটাকে কিভাবে দু নেয়? দু ধর আর হচ্ছে, দেখুন আমি আমার পার্টির পক্ষ থেকে কখনো এই প্রশ্ন আমার কাছে রাখা হয় না। এটা বিরোধীরা করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমাকে কখনো এই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। ফলে আমি সেই অর্থে ভাগ্যবান। তৃতীয়ত হচ্ছে, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতখানি সঠিক যদি একটু আমরা ভেবে দেখি, যে চেন লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, আর্থিক অর্থনৈতিক বৈষম্য। রামের লড়াইটা ছিল ধর্মের হয়ে অধর্মের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে তো এখন এই লড়াইটাই সব থেকে বেশি জরুরি, যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 1 মিনিটে 12টা বাজিয়ে দেবে। তো পশ্চিমবঙ্গের মানুষের তো এত দুর্গতি হয়নি যে সিএম 12টা বাজাতে পারবে। ফলে সেই লড়াইয়ে ধর্মের পক্ষে, রামের পক্ষে লড়াই করি। আমার মনের মধ্যে এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং আমি যখনই এই নিয়ে কথা হয়েছে, এরকম কোথাও বলিনি যে আমি আমার দীর্ঘ স্কুল থেকে প্রায় 27-28 বছরের রাজনীতি, সেটার সম্পূর্ণটা অস্বীকার করা, ছোট করা। তাহলে 28 বছর ধরে যে কাজ আমি করেছি সেটাকে তো আমি নিশ্চয়ই অসম্মান করব না। আর যেদিন রাজনীতি ছেড়েছি সেদিনও আমি বলেই ছেড়েছি, তার আগে কেউ জানতো না। ফলে আমার কাছে এই নিয়ে খুব একটা মাথা ব্যথা হয় না। হ্যাঁ, মাঝে মাঝে এই সমস্ত প্রশ্নের উত্তর একঘেয়েমি লাগে, একই উত্তর আর কতবার বলবো। যারা চেয়ে নামটাই ঠিক মতন জানে না, মানে হয়তো কেউ ভাবতেই পারে যে ওটা কোনো দেবদেবীর ছবি, তারাও চেয়ে নিয়ে কথা বলে। তো যাই হোক, আমার এসব নিয়ে আর মানে মনে করি একঘেয়েমি চলে এসছে এই উত্তর দিতে দিতে। একদিকে যেমন বিরোধীরা মানে শাসক দল তৃণমূল তখন যারা বলছেন যে আপনি বিধায়ক যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন জেতার পরও কাউন্সিলর নির্বাচনে হেরেছেন, সেই জায়গা থেকে তারা বারংবার একটা কথা বলে ওঠে এবারও সেই নাকি তৃতীয় স্থানেই শঙ্করকে দেখা যাবে। প্রথম কথা হচ্ছে, তৃণমূলের যিনি প্রার্থী তিনি দুবার মন্ত্রী থাকার পরেও, রাজ্যে সরকার গঠন হলেও মুখ্যমন্ত্রীর মতন তিনিও নিজে হেরেছেন। ফলে এ নৈতিক অধিকার কতখানি থাকে। 2 নম্বর বিষয় হচ্ছে, 2021-এর পরে তো প্র্যাকটিক্যালি কোনো নির্বাচন হয়নি। গ্রাম মানে পৌরসভা, পৌর কর্পোরেশন এবং পঞ্চায়েতের নির্বাচনে দেখা গেছে কিভাবে লুট হয়েছে। দিনহাটার উপনির্বাচনে দেখা গিয়েছে যে 1 লক্ষেরও বেশি ভোটে উদয়ন গুহ জয়ী হয়েছে। শেষ বলবো যে এইগুলো নিয়ে আমি অভিযোগ করি না। রাজনীতিতে ইন্দিরা গান্ধীও পরাজিত হয়েছে, মমতা ব্যানার্জিও পরাজিত হয়েছে। দে অল আর স্টলওয়ার্ড লিডার। ফলে এই নিয়ে আমার মনে হয় চলার পথে এগুলো সহজভাবে গ্রহণ করা উচিত। এখন ঠিক দুঃখ হয়, কেননা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার পৌর কর্পোরেশনে অ্যাজ এ কাউন্সিলর, অ্যাজ এ এমআইসি, আই হ্যাভ গিভেন মাই বেস্ট। তারপরে মানুষ নাকি তৃণমূল কংগ্রেসের ভোট মেকানিজম কি কারণে এই ফল হয়েছিল সেটা তারাই বলতে পারবে। আমি অন্তত মানুষের উপর ভরসা রাখি। ওই নির্বাচনের পরে আরেকটা নির্বাচন হয়েছে, সেটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে এখানে যা ফল হয়েছে তাতে নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেবের কপালে যে দুঃখ আছে এটুকু বলে রাখতে পারি। বিধানসভা নির্বাচন মানেই উন্নয়নের প্রসঙ্গ তো স্বাভাবিকভাবেই এসে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দেখা গিয়েছে উন্নয়নের কাজে মানে তহবিলে ব্যবহার করতে না দেওয়া নিয়ে একাধিকবার আপনি সরব হয়েছেন। উন্নয়ন ঠিক কতটা হলো শঙ্করবাবু? উন্নয়নের দায়িত্ব নিয়ে আলোচনা যখন হয়, আমি একটাই প্রশ্ন করি, সাংবাদিক বন্ধুদেরকেও প্রশ্ন করেছি, আমার রাজ্যের আমার মুখ্যমন্ত্রীর নাম কি? শুভেন্দু অধিকারী? নিশ্চয়ই না। দায় এবং দায়িত্ব মমতা ব্যানার্জির। তিনি রাজ্যের কতখানি উন্নয়ন করতে পারলেন, যদিও কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সেটার প্রশ্নেই কিন্তু একটা ভোটের, মানুষ একটা ভোট দেবে। আরেকটা জিনিস আমি বলি, অনেকে দেখায় কর্পোরেশন ভার্সেস বিধায়ক। বিধায়ক পায় বছরে 60 লাখ টাকা আর কর্পোরেশনের বাজেট 600 কোটি টাকা। ফলে
আপনাদের যদি আরো হিসাব জানতে ইচ্ছে করে তাহলে 60 লাখ টাকা দিয়ে কতটুকু রাস্তা তৈরি হয়। হ্যাঁ, এইগুলো বোকা বোকা কথাবার্তা। বরঞ্চ তারা আমার যে লড়াই বিধানসভার ভেতরে এবং বাইরে, তার ফলশ্রুতিতে সে রিচা ঘোষের নামে স্টেডিয়াম ঘোষণা করা হোক, মেডিকেল কলেজে এমডি সিট বাড়ানো হোক, রেশন চাল বদলে আতপ চাল, আতপ চাল বদলে রেশন সেদ্ধ চাল দেওয়া হোক, এলিভেটেড রোড কেন্দ্রের সরকারের কাছ থেকে, বন্দে ভারত স্লিপার, 5টা দূরপাল্লার ট্রেন, কত বলবো। ফলে তার একটা আহ, আহ, লিখিত রিপোর্ট আমরা আমরা দেব। আরেকটা জিনিস হচ্ছে আহ, বিধায়ক উন্নয়ন তহবিলটাকে ব্যবহার করতে না দেওয়া, এটা তো সংকীর্ণ রুচি, কারণ টাকাটা তো আমার নয়, টাকাটা শহরের মানুষের। মেয়র সাহেব, ডিএম, সিও সবাই এই চক্রের মধ্যে ছিল, হয়তো বেশি ভোকাল বলে এই ধরনের সমস্যা হয়েছে। নাগরাকাটায় তো মব লিঞ্চিং করে মেরেই দিতে চেয়েছিল। আমি বলছি, আমার প্রতি যদি শাসক দলের এরকমই মনে হয় যে কিছুই করেননি, এই সেই হ্যান ত্যান, তাহলে এত কেন আমাকে আটকানোর চেষ্টা? ওরা তো ড্যাং ড্যাং করে জিতে যেত। ঠিক এই আটকানোর প্রসঙ্গে একটা প্রসঙ্গ আছে, বিগত 5-6 বছর ধরে শঙ্কর ঘোষ বাম ছেড়ে বিজেপিতে যোগদান এবং তার গ্রাফটা ঊর্ধ্বগামী। এই বিষয় নিয়ে ঈর্ষার শিকার বা এই ধরনের কোনো ব্যক্তি আক্রমণের শিকার হতে হয়েছে? না, এগুলো আমি গুরুত্ব দিই না। আমার মনে হয় কাজ করতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে, সেগুলো সহজভাবে গ্রহণ করা। উত্তেজিত হয়ে গেলেই মুশকিল। আমরা চেষ্টা করি, আমি যাই হোক না কেন, আই টেক ইট ভেরি ইজি। এমনকি মাননীয় মেয়র সাহেব অনেক বাজে বাজে কথা বলেছে, হাতে চুরি পরে আছে নাকি, ফালতু ছেলে, একদম একদম এই মেয়র সাহেবের প্রসঙ্গে ব্যাড বয় এই কথাটাকে তাকে কোট আনকোট করে ব্যবহার করতে দেখা যায় আপনার প্রসঙ্গে। শঙ্করকে আমি জিজ্ঞেস করতে চাই, শঙ্কর কি সত্যি ব্যাড বয়, দুষ্টুমি করে রাজনীতিতে? রাজনীতিতে দুষ্টুমি করি না, মজা করতে ভালোবাসি। কারণ শঙ্কর সম্পর্কে সব থেকে বড় হচ্ছে আমি সবসময় হাসতে থাকি বলে সেটা অনেকের ক্ষেত্রেই সেটা এক ধরনের যন্ত্রণা। এমনও শুনেছি বিশেষ বিশেষ লোক লাগানো হয়েছিল আমার পেছনে, যদি মানে ভুল করেও কোথাও রেগে যাই সেটাকে চালাবে বলে। এখন পর্যন্ত সেটা হয়নি, ভোটের আর কটা দিন আছে। এই ধরনের জিনিস শুনি, তবে আই এনজয় অল দিস থিংস। কেননা ব্যাড বয় তো কখনো কখনো হতে হয়, মানুষের স্বার্থে হতে হয়, লড়াই করতে গিয়ে হতে হয়, কিন্তু জীবনে কখনো নিজের জন্য, নিজের পরিবারের জন্য কখনো আর নিজের ক্ষমতা যতটুকু আছে সেটাকে ব্যবহার করিনি। আমি এবং আমার পরিবার খুব সাধারণভাবে বাঁচি। আমরা সবাই চাকরিজীবী ফ্যামিলির ফলে আমি, আমার ওয়াইফ, ছেলে এখন এইটুকুর মধ্যেই বাড়ি সীমাবদ্ধ, কিন্তু বন্ধু বান্ধব প্রচুর। পার্টির কার্যকর্তারা, বোন কলকাতায় থাকে, আমি খুব সাধারণ মানুষের মতন থাকি। অ্যান্ড আই থিঙ্ক কি এটা আমাকে অনেকটাই কমফোর্ট জোন দেয় মানুষের কাছে থাকার ক্ষেত্রে। বিধানসভায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি বিগত কয়েক বছর ধরে পালন করে আসছেন। সেক্ষেত্রে রাজ্য পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুটোকেই বর্জন করতে হবে, একে অপরের পরিপূরক। রাজ্যটাকে অধঃপতন যদি নিয়ে যাওয়া হয়, ভাবা হয়, তাহলে এই দুজনেই দেয়, এটা জুটি। আগে যেরকম আমাদের খেলার সময় আমরা বলতাম না, এই ধরা যাক সচিন গাঙ্গুলি জুটি, রোহিত কোহলি জুটি। আমাদের ছোটবেলায় ফুটবল খেলার সময় আমরা দেখতাম, আমার এখন এই মুহূর্তে মনে আসছে না, বিদেশ বসু আর সত্যজিৎ, এরকম জুটি জুটি বলতাম, আর এরা হচ্ছে জুটি। এই জুটি হচ্ছে রাজ্যটাকে বেঁচে দিয়েছে, দুটোকেই বর্জন করা হচ্ছে। আপনার দলের শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির সংগঠন হচ্ছে আমার দলের সর্বোপরি, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এখানে ব্যক্তির কোনো বিশেষত্ব বা জায়গা আলাদা করে আর নেই। আপনার বিধানসভায় রাজনৈতিক ময়দানে গৌতম দেব না অশোক ভট্টাচার্য? অশোকদাকে আমি ভালোবাসি, অশোকদাকে আমি শ্রদ্ধা করি, যদিও তার বিভিন্ন মন্তব্য মাঝে মাঝে একটু অবাক হয়, তবে এখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়া আমার সাজে না। 2011-র পর থেকে আমি 2021 অব্দি, উনি যখন নির্বাচনে পরাজিত হলেন তারপর থেকে 10 বছর ওনার সাথে থেকেছি, অনেক কিছু শিখেছি, ওনাকে আমি ভালোবাসি।
শঙ্করদা, গোটা এসআইআর প্রক্রিয়ায় শিলিগুড়ি বিধানসভায় কি প্রভাব পড়বে আপনার ভোটে? তার কারণ এই প্রশ্নটা হচ্ছে, বিগত বিধানসভায় বিরোধীরা একটা অভিযোগ করে থাকে যে বামেদের একটা বিপুল অংশের ভোট পদ্মে গিয়েছে। এবার বামেদের প্রার্থী নিয়ে বামেরা খুব আত্মবিশ্বাসী। সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর করেছে, এসআইআর হয়েছে, নির্বাচন কমিশন করেছে। এটার প্রভাব কতটা পড়বে শিলিগুড়ি বিধানসভা? প্রথম কথা, ভোটার কারো সম্পত্তি নয়। বাম, রাম, তৃণমূল, কংগ্রেস কারো সম্পত্তি নয়। কর্মীরা, কার্যকর্তারা তাদের সম্পদ হতেই পারে। ভোটার ভোট পরিবর্তন করে বলেই তো সরকার পরিবর্তন হয়, নয়তো সরকারই পরিবর্তন হতো না। এগুলো বোকা বোকা কথা যারা বলে, তারা রাজনীতিটাকে যেভাবে বিশ্লেষণ করে, আমি সেভাবে করি না। আমার মনে হয় রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষ ভোট দেয়। কমিটেড ভোটার বলতে গেলে এখন বামের কমিটেড ভোটার 3-4% নেমে এসছে, কংগ্রেসেরও তাই। এদের কমিটেড ভোটার এই মুহূর্তে বাড়ার কোনো সম্ভাবনা নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যেটা টার্গেট, সেটা হচ্ছে যে আজকে সরকার পরিচালনার অদক্ষতা, অপদার্থতা, অরাজকতা, অপশাসন, মহিলাদের সুরক্ষাহীনতা, চাকরিজীবীদের চাকরি চলে যাওয়া, এই 15 বছরের যে অধঃপতনের ইতিহাস, সেখান থেকে দাঁড়িয়ে অন্য রাজনৈতিক দলের যেরকম সমর্থক আছেন এবং তৃণমূলকে ভোট দিয়ে যারা বীতশ্রদ্ধ হয়েছেন, যারা কোনো দলেরই সমর্থক না, তাদেরকে আমাদের সাথে যুক্ত করার, এবং হোপফুলি আমরা সেটা করতে পারব। এসআইআর এর প্রভাব পড়বে শিলিগুড়ি বিধানসভা? আমার কিছু নাম বাদ গেছে যেটা আমি অনভিপ্রেত, তো কিন্তু এখানে ধরাছোঁয়ার বাইরে বিজেপি, এখানে চাইলেও কেউ ধরাছোঁয়া করতে পারবে না। গৌতম দেব আপনার প্রতিদ্বন্দ্বী, তিনি আত্মবিশ্বাসী, আপনি কতটা? উম, ফাঁকা আত্মবিশ্বাস নিয়ে কোনো লাভ নেই। উনিও জানেন উনি খুব বাজেভাবে হারবেন। ঘটনা তো গৌতম দেব শঙ্করের লড়াই নয়, ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের সভ্যতা বাঁচবে কি বাঁচবে না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন 1 মিনিটে 12টা বাজিয়ে দেবো, এরপরে যারা ভোট দেবে এদেরকে, তারা তারা কতখানি সচেতন, আই ডাউট। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলছেন, প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় গিয়ে বলছেন পশ্চিমবঙ্গের সবকটি আসনেই তিনিই প্রার্থী। মুখ্যমন্ত্রী বলছেন তাহলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেই করুক, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে। যে প্রচারটা তৃণমূলও বিগত বিধানসভা নির্বাচনগুলোতে করতে দেখা গিয়েছে, তাহলে কি সেই প্রচারেই বিজেপিকে আসতে দেখা যাচ্ছে? না, এটা নিশ্চিত যে 294টা আসনে আমি প্রার্থী বলে গতবার নন্দীগ্রামে ভোটে হেরে এই প্রচার তো বন্ধ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে আমাদের ডাবল ইঞ্জিন সরকারের বিষয়টা উঠে আসছে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার একটা সরাসরি তার জুরিডিকশনের মধ্যে থাকবে, আর আরেকটা সরকার সেটা তার স্নেহ, ভালোবাসা এবং এই যে একটা স্বপ্ন পশ্চিমবঙ্গের মানুষ, সেই স্বপ্ন পূরণের একজন সাক্ষী বা গ্যারেন্টার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। এটা আমার ব্যক্তিগত ধারণা, সেই জন্যই তিনি এই কথা বলেছেন। শঙ্কর কি বিধানসভা নির্বাচনে শঙ্কররা যেটা দাবি করছে যে তারা সরকার গঠন করছে, যদি সরকার গঠন আমরা করবই, সরকার এবার হবেই, কেউ রুখতে পারবে না। কটা সিটে হবে সেটা এই মুহূর্তে বলবো না, কেননা 50%, 148, তার উপরে দাঁড়িয়ে 16, 17টা, 18টা, 20টা সিটও বাড়তি থাকতে পারে। শঙ্কর কি তাহলে এতটাই আত্মবিশ্বাসী, মন্ত্রিত্বের কোনো আশা দেখছে? আমি কোনো কিছু চাইনি জীবনে, যা এসছে সহজভাবে। সরকার গঠন করাটাই এখন একমাত্র লক্ষ্য, পরবর্তী লক্ষ্য সরকার গঠন করবার পরে ঠিক হবে। জয়ের পর ভিশনটা কি থাকছে শিলিগুড়ি বিধানসভা নিয়ে? শিলিগুড়ির আমি বিধায়ক, কিন্তু আমার লক্ষ্য, আমার কাজ সবটাই অনেকটা বড়। ভিশনটাই জানতে চাইছি। নর্থ ইস্টের গেটওয়ে নয়, নর্থ ইস্টের ক্যাপিটাল করতে চাই, অর্থাৎ 7 কোটি মানুষের স্বপ্নের, তাদের যেটা রয়েছে সেটা পূর্ণ করতে চাই, এটাই। অর্থাৎ শিলিগুড়িকে পেরিয়ে আপনাকে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা কোনো কিছুর জন্য বাইরে যেতে হবে। মানে যে বঞ্চনার কথাটা আপনারা বারবার বলে আসছিলেন সেটাই একদম, সেই জন্য তো ডাবল ইঞ্জিন সরকার, 5 বছরের সরকার। এইমসের কথা বলেছি, আইআইটির কথা বলেছি, আইএম এর কথা বলেছি, সব তো সংকল্পপত্রে আছে। মনে হচ্ছে যেন ওই সংকল্পপত্রটা লেখা হয়েছে, সেই লেখার মধ্যে কোথাও আমার বক্তব্যগুলো মিশে আছে। আমি কৃতজ্ঞ যে আমার দেশের সর্বভারতীয় নেতৃত্ব, তারা এই দাবিগুলোকে মান্যতা দিয়েছে। এবার শুধু
স্বপ্ন পূরণ করবার কাজ। আপনাকে অনেক ধন্যবাদ। একদিকে আত্মবিশ্বাসী শঙ্কর, তবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি সরকারে চলেও আসে বা মসনদে যদি আসীন হন, সেক্ষেত্রে তার কোনো ব্যক্তি শঙ্করের চাহিদা থাকছে না, এবং জয়ের বিষয় নিয়ে শঙ্কর যেন গতবারের থেকেও এবারে আরো এক ধাপ বেশি আশাবাদী।